এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস নাও ব্রট ইউ বাই পায়েল গ্রুপ, দেশ পর দেশ। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। আমি দীপ, শুরু করছি এক্সপ্রেস নাও। নদিয়ার কল্যাণী শহরে মর্নিং ওয়াক করতে বেরোনো লোকজনের উপর লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিয়ে ছিনতাই করার অভিযোগ। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর ফলে শহর জুড়ে চলা ছিনতাইয়ের ঘটনার অবশেষে স্বস্তি ফিরেছে বলেই মনে করছে সাধারণ মানুষ। নদিয়ার কল্যাণী শহরে মর্নিং ওয়াক করতে বেরোনো লোকজনকে টার্গেট করে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে কল্যাণী থানার অ্যান্টি ক্রাইম টিম। ধৃতরা হলো আহিদ মণ্ডল এবং সুখেন মণ্ডল। তাদের কাছ থেকে একটা নাম্বার প্লেট ছাড়া বাইক, লঙ্কার গুঁড়ো, একটি সোনার হার এবং একটি ইমিটেশনের হার উদ্ধার করা হয়েছে। গত কয়েকদিন ধরে কল্যাণী শহরে বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটছিল। এই ঘটনায় শহর জুড়ে আতঙ্ক ছড়িয়েছিল। পুলিশ তদন্তে নেমে বিভিন্ন এলাকায় অভিযান চালায়। সেই অভিযানের অংশ হিসেবে গত 15 জুন ভোরবেলা কল্যাণী বুদ্ধ পার্ক থেকে নাটকীয়ভাবে এই দুই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতরা মূলত সকালে হাঁটতে বেরোনো বয়স্ক ও মহিলাদের টার্গেট করত। তাদের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে সর্বস্ব লুট করে চম্পট দিত। এটা 15 কে আমরা দুজনকে ধরেছি। ওই দিনকেও এরা এরকম একটা ঘটনা ঘটাতে এখানে এসেছিল। তো আমার টিম মানে অনেক কারেজ এন্ড অনেক কনভিকশনের সঙ্গে ওনাকে ধরেছে, নিজের গাড়ি দিয়ে আটকিয়ে তারপরে ওনাকে ধরা হয়েছে। মানে ইট ওয়াজ নট এন ইজি টাস্ক। তো আমাদের এখানে যে এএসআই রাজকুমার আছে, ওর টিম ওনাকে ফিজিক্যালি যখন অ্যাপ্রিহেন্ড করে, তারপরে আমরা জানতে পারি যে এই লোকই আছে যে 3টা ঘটনা ঘটিয়েছে। তো এখন যে আমরা করেছি, এনাকে অ্যারেস্ট করার পর আমরা 3টা দুটো সোনার চেন আর 1 ইমিটেশন গোল্ড চেন আমরা সিজ করতে পেরেছি। মোর দেন দ্য ইনসিডেন্ট, কেন কি এত সাহস কেউ করতে পারছে কল্যাণী শহরে ঢুকে, কি লোককে টেরারাইজ করছে। সকালে যে হাঁটতে লোক যাচ্ছে, এক্সারসাইজ করতে যাচ্ছে, ওদের দিন স্টার্ট করছে। এই গ্রেফতারির ফলে কল্যাণী শহরে মানুষদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। পুলিশ ছিনতাইয়ের অন্যান্য ঘটনার সঙ্গে ধৃতদের কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। আধুনিক সভ্যতার আলো থেকে বহু দূরে পুরুলিয়া 1 নম্বর ব্লকের মানারা গ্রাম পঞ্চায়েতের অকরবাইদ গ্রামের সহিসপাড়ার প্রায় 15টি পরিবার গত 20 বছরেরও বেশি সময় ধরে এক তীব্র জলসংকটের সঙ্গে নিরন্তর সংগ্রাম করে চলেছেন। বর্ষার কয়েকটি মাস নদী জলে ভরপুর থাকলেও সে সময় নদীর প্রবল স্রোতে জলেই তাদের কাজ চালাতে হয়। বাকি সময় যখন নদীর জল কমে যায়, তখন চুয়া কেটে তাদের জল সংগ্রহ করতে হয়। এই চুয়ার জল সব সময় পর্যাপ্ত বা পরিষ্কার হয়ও না। গ্রামবাসীরা জানান, দীর্ঘ 20 বছরেরও বেশি সময় ধরে তারা এই কষ্টের মধ্যেই জীবন যাপন করছেন। প্রশাসনের কাছে বারবার আবেদন জানিয়েও কোনো সুরাহা মেলেনি। বর্ষার সময় বালি ডুবে যায়, তখন আমরা এদিকে ওদিকে জল খাই বাঁধের পুকুরে। আমরা যতদিন এখানকে বাস করছি ততদিন এলে, এখন আমাদের 20-25 বছর বাস করা এখানে হয়েছে। গ্রামে একটি নলকূপ থাকলেও সেটি খননের পরদিন থেকেই ঘোলাটে এবং দুর্গন্ধযুক্ত জল বের হয়, তা ব্যবহারের জন্য সম্পূর্ণ অনুপযোগী। ফলস্বরূপ গ্রামবাসীরা বাধ্য হয়ে নদীর দূষিত জল ব্যবহার করেন, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির কারণ। জলের সমস্যা ঢেরেই হয়। আমরা তো নদীর জল আনি খাই দিন থেকে। যতদিন আমরা এখানে বনবাস করে আছি ততদিন নদীর জলে খাই। বর্ষার দিনে এখানেও ইয়ে করে বহির জল খাই আমরা। অকরবাইদ গ্রামের সহিসপাড়ার এই অসহায় মানুষগুলোর দুর্দশা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আজও দেশের বহু প্রত্যন্ত অঞ্চলে ন্যূনতম নাগরিক সুবিধা যেমন বিশুদ্ধ পানীয় জল কতটা দুষ্প্রাপ্য।
এই গ্রামবাসীদের জন্য একটি স্থায়ী পানীয় জলের ব্যবস্থার দিকে দ্রুত প্রশাসনের নজর দেওয়া অত্যন্ত জরুরি। তাদের দীর্ঘদিনের এই জলকষ্ট দূরীকরণে কি কোনো পদক্ষেপ নেওয়া হবে, নাকি আজও তারা নীরবে প্রকৃতির উপর নির্ভরশীল হয়েই জীবন কাটাবে, সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। হাওড়ার ফোরশোর রোড থেকে দিনে দুপুরে প্রায় 2.25 লক্ষ টাকা সমেত এক অ্যাকাউন্টেন্টের রহস্যজনক নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অপহৃত ব্যক্তির নাম অনিমেষ মিত্র। পরিবারের অভিযোগ তাকে অপহরণ করা হয়েছে। নৈহাটির বাসিন্দা অনিমেষ মিত্র হাওড়ার ফোরশো রোডের একটি বিস্কুট কারখানায় অ্যাকাউন্টেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তিনি প্রায় 1,70,000 টাকা নিয়ে হাওড়া ময়দান এলাকার একটি ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় হাওড়া পুলিশ কমিশনারের অফিসের সামনে থেকে তিনি নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে সঙ্গে সঙ্গেই হাওড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, অনিমেষ বাবুর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা এই ঘটনার তদন্ত করছেন। প্রাথমিকভাবে অপহরণের অভিযোগ উঠলেও এই ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। প্রকাশ্যে দিবালোকে পুলিশের নাকের ডগা থেকে একজন ব্যক্তির এত টাকা নিয়ে নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ দ্রুত নিখোঁজ অনিমেষ মিত্রকে খুঁজে বের করতে পারবে এবং ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। শুক্রবার রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া দুর্গাপুর ব্যারেজ পরিদর্শনে এসে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তার অভিযোগ, 2015 সাল থেকে কেন্দ্র থেকে 1 পয়সাও পায়নি রাজ্য। রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া শুক্রবার দুর্গাপুর ব্যারেজ পরিদর্শনে এসে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছেন। তিনি জানান, 2015 সাল থেকে ব্যারেজ সংস্কারের জন্য কেন্দ্র সরকারের কাছ থেকে 1 টাকাও পায়নি রাজ্য। রাজ্যের নিজস্ব রাজস্ব আদায় থেকে পাওয়া অর্থেই ব্যারেজের সংস্কারের কাজ চালানো হচ্ছে। যদি নিচের বালি না থাকতো, এটা কেন্দ্রীয় সরকার বারে বারে দেখছি করছে, কিছু করছে না। স্টিল আমাদের মুখ্যমন্ত্রী বারে বারে দিল্লিকে বলেছে, জলশক্তি মন্ত্রককে বলেছে, ডিভিসি অথরিটিকে বলেছেন এবং প্রধানমন্ত্রীকে বলেছেন। আমরা বুঝতেই পারছেন বাংলাকে কিভাবে বঞ্চিত করা হচ্ছে। আমরা অপেক্ষায় আছি। মন্ত্রী মানস ভূঁইয়া বলেন, গত 12 বছর ধরে ব্যারেজগুলির জল ধারণ ক্ষমতা কমে গেছে পলি জমার কারণে। পলি উত্তোলনের জন্য কেন্দ্র সরকারকে আবেদন করা হলেও শুধু প্রতিশ্রুতিই মিলেছে, কোনো কাজ হয়নি। তিনি আরও জানান, দুর্গাপুর ব্যারেজের রাস্তা সংস্কারের কাজ গত 1 মে শুরু হয়ে 15 জুন শেষ হয়েছে। শুক্রবার ব্যারেজ থেকে 41,000 কিউসেক জল ছাড়া হচ্ছে বলে মন্ত্রী জানান। এই জল ছাড়ার কারণে যাতে কোনো মানুষের সমস্যা না হয় সেজন্য রাজ্য প্রশাসন তৎপর। এদিনের পরিদর্শনে উপস্থিত ছিলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী, বড়জোড়ার বিধায়ক অলোক মুখার্জি, 2 জেলার জেলাশাসক এবং বাঁকুড়ার পুলিশ সুপার। এদিকে বড়জোড়ার বিধায়ক অলোক মুখার্জি দুর্গাপুর ব্যারেজের রাস্তার আরেকটি বিকল্প রাস্তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন। তিনি সেচ মন্ত্রীকে এই বিষয়ে আবেদন জানিয়েছেন এবং মুখ্যমন্ত্রীকেও বিধানসভাতে এই বিষয়ে আবেদন করেছেন। এই বিকল্প রাস্তা তৈরি হলে স্থানীয়দের যাতায়াতে সুবিধা হবে বলে আশা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নাওয়ে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। আসানসোলে প্রথমবার পাইল ইন নিয়ে এলো আপনাদের জন্য আপনাদের সুবিধা মতো ওয়ান স্টপ সলিউশন। বার্থডে পার্টি, বিবাহ বার্ষিকী অথবা কর্পোরেট মিটিং, পাইলিনে রয়েছে সুবিশাল সুসজ্জিত ব্যাংকোয়েট হল। আসানসোলে 3 স্টার এই হোটেলে এলে আপনার সুন্দর মুহূর্ত আরো সুন্দর হয়ে উঠবে। আজই যোগাযোগ করুন 034123038080। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন এক্সপ্রেস নাও। এক সময় যা ছিল বর্ধমানের গর্ব, যা পাড়ি দিত দেশ বিদেশের বাজারে, সেই ঐতিহাসিক কাঞ্চনগড়ের ছুরিকাঁচি শিল্প আজ কর্মী অভাবে প্রায় বিলুপ্তির পথে। কাঁচামালের মূল্য বৃদ্ধি এবং সরকারি উদাসীনতা এই শিল্পকে ঠেলে দিয়েছে গভীর সংকটে। বর্ধমানের কাঞ্চননগর একসময় পরিচিত ছিল ভারতের শেফিল্ডস নামে। এখানকার সুদক্ষ কারিগরদের হাতে তৈরি ছুরি, কাঁচি, বটি, দা, কুড়ুল, এমনকি তলোয়ার এবং লোহার শিকলও দেশ বিদেশে ব্যাপক সুনাম অর্জন করেছিল। হাপড় টেনে লোহাকে পিটিয়ে শৈল্পিক রূপ দেওয়াই ছিল তাদের নিত্যদিনের কাজ।
এই শিল্প শুধু এলাকার অর্থনীতিকেই চাঙ্গা রাখত না, বরং বর্ধমানের ঐতিহ্যকেও বহন করত। তবে বর্তমানে এই শিল্পের ভবিষ্যৎ ঘোর সংকটে। শিল্পের সঙ্গে যুক্ত কর্মীরা একে একে এই পেশা ছেড়ে অন্য জীবিকা বেছে নিচ্ছেন। কাঁচামালের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি, বিশেষত লোহার দাম বৃদ্ধি ছোট ছোট কারিগরদের পক্ষে এই শিল্প চালিয়ে যাওয়া অসম্ভব করে তুলেছে। উপরন্তু আধুনিক যন্ত্রনির্ভর যুগে হাতে গড়া এই শিল্পের কদরও কিছুটা কমেছে। সব কাজে আসতে চাইছে না, এর কঠোর পরিশ্রম, এই জন্য কেউ আমাদের ছেলেরাও কেউ শিখছে না, সব অন্য কাজে শিখছে। এবং অন্য লোকও তো শিখছেই না, আমাদের ছেলেমেয়েরাও থাকছে না। এই আটারি, কুড়ুল, বটি, কোদাল, কাস্তে, এইসব টাংনা, এইসব আমরা মেরামতি করি, নতুন কিনে আনে ধার করে দিই, বাঁট লাগিয়ে দিই। হ্যাঁ, কোদাল তৈরি করি, বটি তৈরি করি। অনেক শিল্পী এখন দিনের বেলায় অন্য কাজ করে, বিকেলে বা ফাঁকা সময় এই পেশায় যুক্ত হচ্ছেন। তাদের চোখে মুখে এখন একটাই প্রশ্ন, তাদের পূর্বপুরুষদের এই শিল্প কি এভাবেই হারিয়ে যাবে? সরকারি অনুদান, প্রশিক্ষণের ব্যবস্থা এবং কাঁচামাল প্রাপ্তিতে সাহায্য করলে হয়তো এই ঐতিহাসিক শিল্পকে বাঁচানো সম্ভব হবে। অন্যথায় ইতিহাসের পাতায় উজ্জ্বল থাকা বর্ধমানের এই ঐতিহ্যবাহী ছুরি-কাঁচি শুধু স্মৃতির পাতাতেই রয়ে যাবে। পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত কুড়ির রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। বিয়ের সানাইয়ের রেশ তখনও ফিকে হয়নি, কিন্তু এক লহমায় তা পরিণত হলো শোকের আবহে। পুরুলিয়া থেকে বরযাত্রী নিয়ে ফেরা একটি বোলেরো গাড়ির সঙ্গে উল্টো দিক থেকে আসা এক দানবীয় ট্রলারের ভয়াবহ সংঘর্ষে নিভে গেল 9টি অমূল্য জীবন। 18 নম্বর জাতীয় সড়ক যেন এক মৃত্যুপুরী। কিছুক্ষণ আগেও যে প্রাণগুলো উৎসবে মেতেছিল, এখন তারা চিরঘুমে শায়িত। ভোর 6:30, অন্ধকার তখনও পুরোপুরি কাটেনি। পুরুলিয়ার আদাবোনা গ্রামে বিয়ের অনুষ্ঠান সেরে জামশেদপুরের দিকে ফিরছিল বোলেরোটি, আর তখনই ঘটল সেই ভয়ঙ্কর ঘটনা। উল্টো দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রেলার যেন জমদূতের মতো ধেয়ে এসে ধাক্কা মারল বোলেরোকে। নিমেষেই সব শেষ। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় যে 9 জনকে উদ্ধার করে বলরামপুর বাঁশগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, চিকিৎসকরা তাঁদের সকলকেই মৃত ঘোষণা করেন। 9 জনের মধ্যে 7 জনই নিমডি থানার তিলাই টেঁড় গ্রামের বাসিন্দা, বাকি একজন রঘুনাথপুরের আর একজন মুরু গ্রামের। প্রাথমিক তদন্তে জানা গেছে এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য দায়ী সেই পলাতক ট্রেলার চালকের বেপরোয়া গতি। যদিও চালক পলাতক, তাকে ধরতে পুলিশ জোর তল্লাশি চালাচ্ছে, কিন্তু এই ক্ষতি কি আর পূরণ হবে? এই এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের অপ্রতুলতা নিয়ে স্থানীয়দের ক্ষোভ আজ চরমে। তারা বলছেন, এমন দুর্ঘটনা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। পথ নিরাপত্তা কি কেবল কাগজে কলমেই সীমাবদ্ধ থাকবে? আর কত প্রাণ ঝরলে প্রশাসন সতর্ক হবে? এই প্রশ্নগুলোই আজ গোটা এলাকার মানুষকে ভাবিয়ে তুলছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। 70 বছর বয়সী কালী কিঙ্কর সেন বাঁকুড়ার ভগবানবাটি গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে আরামবাগের বেনেপুকুরে থাকেন। 200 গন্ধ হলেও তার কণ্ঠের জাদুতে তিনি পথে পথে গান গেয়ে জীবিকা নির্বাহ করেন। গানই যেন তার জীবন ধারণের একমাত্র উপায়। জন্মগতভাবে দৃষ্টিহীন না হলেও 4 বছর বয়সে ভুল চিকিৎসার কারণে তিনি দৃষ্টিশক্তি হারান। অভাবের সংসারে পড়াশোনা হয়নি। মাত্র 9 বছর বয়স থেকেই গান গাওয়া শুরু করেন কালী কিঙ্কর বাবু। গ্রামোফোনে গান শুনে গান শিখতেন। পরে সঙ্গীত অধ্যাপক রংলাল মিশ্র তাকে গানের তালিম দেন। গানই এখন তার সবকিছু। তিনি নিজেই ঢোল বাজিয়ে বাউল, শ্যামা সঙ্গীত, মাটির গান, আধুনিক সব ধরনের গান পরিবেশন করেন। নিজের জীবন নিয়েও অনেক গান বেঁধেছেন। বেশিরভাগ রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি আর লোকগীতি, তার মাঝখানে এখন এই ছবির গান আধুনিক। তবে রবীন্দ্রসঙ্গীতটা আমি খুব ভালো গাই বা আমার মন থেকে খুব ভালো লাগে। অবশ্যই অন্য কিছু নয়, আমার টাকা পয়সা আর্থিক দিকে সাহায্য না করলে চলবে, খালি আমার ভরণ পোষণের রিস্কটা নিলেও যদি সেরকম সুবিধে পাই যে আমি এই জায়গায় গিয়ে শিখবো বা এরকম গিয়ে দেখাবো, অবশ্যই ইচ্ছে আছে আমার। স্থানীয়দের মতে এত প্রতিভাবান মানুষকে সরকারের এগিয়ে নিয়ে আসা উচিত। তারা মনে করেন সরকারি সহযোগিতা পেলে কালী কিঙ্কর বাবু অনেক বড় জায়গায় যেতে পারবেন। সরকারি 1000 টাকা ভাতা ছাড়া আর কিছু সাহায্যই তিনি পাননি।
কালীকিঙ্কর বাবু সরকারের কাছে আবেদন জানিয়েছেন তার ভরণ পোষণের দায়িত্ব এবং একটি বাস্তু ঘর করে দিলেই তিনি বাকি জীবনটা নিশ্চিন্তে গান গেয়ে কাটিয়ে দিতে পারবেন। আরামবাগ থেকে পিন্টু লাগার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। দীঘার জগন্নাথ দেবের মহাপ্রসাদ এবার আপনার বাড়িতে। দুয়ারে রেশন ক্যাম্পের মাধ্যমে এই অভিনব উদ্যোগ শুরু করেছে রাজ্য সরকার। পূর্ব বর্ধমানের জামালপুরে শুরু হয়েছে এই মহাপ্রসাদ বিতরণ কার্যক্রম, যা আগামী 10 দিনে প্রায় 63,000 পরিবারের কাছে পৌঁছে যাবে। পূর্ব বর্ধমানের জামালপুরে শুরু হলো মহাপ্রসাদ বিতরণ কার্যক্রম। দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ এখন হাতের মুঠোয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের প্রতিটি বাড়িতে জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণের উদ্যোগ শুরু হয়েছে। শুক্রবার পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকেও এই কার্যক্রম শুরু হয়েছে, যেখানে দুয়ারে রেশন ক্যাম্পের মাধ্যমেই রেশনের সঙ্গেই মিলছে এই পবিত্র মহাপ্রসাদ। জামালপুর ব্লকে এই মহাপ্রসাদ গ্রামবাসীদের হাতে তুলে দিতে উপস্থিত ছিলেন জামালপুর ব্লক সভাপতি মেহমুদ খান, বিডিও পার্থসারথী দে, জয়েন্ট বিডিও রুদ্রেন্দু নন্দী, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বুধনাথ মালিক এবং পঞ্চায়েতের সদস্যরা। তারা জামালপুর 1 ও 2 পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের হাতে এই মহাপ্রসাদ তুলে দেন। বিডিও পার্থসারথী দে জানান, আগামী 10 দিনের মধ্যে জামালপুর ব্লকের 63,000 পরিবারের হাতে এই মহাপ্রসাদ তুলে দেওয়া হবে। প্রথম দিনে 4,070 জন মানুষ এটি পেয়েছেন। মেহমুদ খান এই উদ্যোগকে মুখ্যমন্ত্রীর এক অনন্য প্রয়াস বলে অভিহিত করেন। তিনি বলেন, দীঘায় জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠার পর এবার পশ্চিমবঙ্গের প্রতিটি পরিবারে আশীর্বাদ স্বরূপ এই মহাপ্রসাদ পৌঁছে দেওয়া হচ্ছে। ফ্যামিলিকে দেওয়া হচ্ছে। তো আজকে জামালপুর ব্লকে বিভিন্ন প্রান্তে আমাদের জগন্নাথ ধামের আজকে যে মন্দিরের প্রসাদ, এখান থেকে আমাদের তার প্রসাদ সেগুলো মিশ্রিত করে আমরা প্রত্যেকটা এলাকা আমাদের ক্যাম্প করা দুয়ারে সরকারের ক্যাম্পের মাধ্যমে দেওয়া হচ্ছে। যে উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে উদ্বোধন করেছিলেন, সেখানে ঘোষণা করেছিলেন প্রত্যেকটা মানুষকে প্রসাদ আমরা দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে গোটা পশ্চিমবাংলা দেওয়া হচ্ছে। এই উদ্যোগ একদিকে যেমন ধর্মীয় ভাবাবেগকে সম্মান জানাচ্ছে, তেমনি রাজ্য সরকারের দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকারকেও তুলে ধরেছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নাও আজকের মতো এই পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।